আজ মহান মে দিবস, এখনো বঞ্চিত অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা, নেই কাজ কিংবা মজুরি নিশ্চয়তা। ভোট চোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না, দেশবিরোধী অপপ্রচার এখনো থামেনি, বললেন প্রধানমন্ত্রী। উচ্চতাপে উৎপাদনশীলতা হারাচ্ছে দেশ, ক্ষতি বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। কাজ কিংবা মজুরি কোনোটারই নিশ্চয়তা নেই। মাঝে মধ্যে সংগঠনগুলো সোচ্চার হলে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভাগ্য পরিবর্তনে তাই সবার সহযোগিতা চেয়েছেন তারা। রিপোর্ট মেহেদী হাসানের। দৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা শ্রম আর ন্যায্য মজুরির দাবি প্রতিষ্ঠা করতেই ঘটেছিল মে দিবস। কিন্তু রাজধানীর গাবতলীর এই শ্রমিকদের কাছে পৌঁছায়নি সে তথ্য। তীব্র গরমে দিনভর চলছে হাড়ভাঙা খাটুনি। শ্রম দিয়ে যা মেলে তাতে দৈনন্দিন ব্যয় নির্বাহ করাই দায়। এইরকম দিয়ে আমাদের ছেলে মেয়ে সংসার ঘর ভাড়া আমাদের এলে দিয়ে চলে না। এত পরিশ্রম করিয়া সব জিনিসের দাম, আমাদের এই মজুরির দাম খুব একবারে কম। ঘর ভাড়াইতে 4,000 টাকা, তারপরে খাওয়া খরচ আছে, না হইলে তো 10,000 খরচ আছে। এই খরচটা কই থেকে আইয়ে? যদি 5,000 খরচ কাজ করি আর 5,000 কই থেকে আইয়ে? পরিবহন খাত বা তৈরি পোশাক শিল্পে আছে শ্রমিক ইউনিয়ন, কিন্তু এমন অনানুষ্ঠানিক খাতে সেসবের বালাই নেই। দিন আনে দিন খাওয়া এমন লাখো শ্রমিকের ভাগ্য উঠানামা করে মালিকের খেয়াল খুশিতে। আমাদের শ্রমিকের যে নির্যাতন হয় এটা কেউই দেখে না, কেউই বলে না। আমরা যতদূর পারি আমরা নিজেকে মালিক মতনক বলে যেটুক পারি এইটুকুই মন করো আবদার করে যা পারি এটাই। কিন্তু শ্রমিকের যে একটা সংগঠন আছে আমাদের, এটা তো আর তারা মানে না, কেউ অধিকারও দেয় না, কেউ বলেও না। এমন শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ অন্যান্য মৌলিক অধিকারের মোটেও নিশ্চয়তা নেই। শ্রমিকের যদি কোনো কিছু হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে তাকে 2 টাকা দেওয়ার কোনো লোক নেই। একজন শ্রমিক যদি পাও ভাঙি পড়ে যায়, সিঁড়ি ভাঙি পড়ে যায়, সেক্ষেত্রে ওই পাও ভাঙা নিয়েই সে বাড়িতে যেতে হয়। প্রতি বছর আসে মে দিবস, আবার চলেও যায়। কাঙ্ক্ষিত দাবি শুধু অপূরণই থেকে যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে, তারপরও তথাকথিত বুদ্ধিজীবীরা এখনও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি বলেন, ভোট চোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না। সব ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন ফারজানা শুভম। গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার সময়ে লুটপাট করে দেশ ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আর আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত দেশ বলে এবং আমাদের অগণিত নেতাকর্মীর উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে সেটাও ভোলার না। এবং বিএনপি জামাতের দুঃশাসনের ফলেই দেশে ইমার্জেন্সি ঘোষণা হয়। আর সেই ইমার্জেন্সি সরকার আসার পরে প্রথম দিকে খুব ভালো কথা বললেও তারপরেও তারা আবার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করে, সেখানেও দেশের মানুষ বসে থাকে। আজকে দিন বদল ঘটেছে। সবসময় আমরা লক্ষ্য রেখেছি আমাদের তৃণমূল মানুষ, তাদের আর্থসামাজিক উন্নতি করা। সরকার প্রধানের দাবি, বুদ্ধিজীবী ও ষড়যন্ত্রকারীদের দেশবিরোধী অপপ্রচার এখনো চলছে। এত উন্নয়নের পরও কি অপরাধে তারা সরকারকে হটাতে চায় সে প্রশ্নও রাখেন তিনি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে,
অপরাধটা কি আমাদের? বঙ্গবন্ধু কন্যা বলেন, তাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র থেমে নেই। মানবাধিকার নিয়ে যারা কথা বলে তাদের নিজেদের দেশের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি না। আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে সে এর পথে ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চতাপে উল্লেখযোগ্য হারে উৎপাদনশীলতা হারাচ্ছে দেশ। এতে অর্থনৈতিক গতি ধীর হওয়ার পাশাপাশি ক্ষতি বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিবর্তিত পরিস্থিতি সামলাতে তাপ সহিষ্ণু নতুন জাত উদ্ভাবনে নজর দেওয়ার পরামর্শ তাদের দিচ্ছেন কৃষি ও গবেষণা বাজেট বাড়ানোর তাগিদও। রিপোর্ট শিউলি শবনমের। অর্থনৈতিক উন্নতির জন্য নগরায়ন ও শিল্পায়ন করে চলেছে বাংলাদেশ, কিন্তু বেশিরভাগ উন্নয়ন কাজেই উপেক্ষিত পরিবেশ সুরক্ষার দিকটি। ফলে উন্নতির একটি অংশ উল্টো অর্থনৈতিক ক্ষতি করছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাপদাহ, খরায় বাড়ন্ত আম ঝরে পড়া সহ ফলন কমা, কোথাও ধানে চিটা ধরা এবং ফসলের ক্ষেতে সেচ দিতে না পারা সহ হচ্ছে নানা সমস্যা। গরমে কর্মীদের উৎপাদন ক্ষমতা কমার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে হাঁস, মুরগি, মাছ ও গবাদি পশু। হুমকির মুখে সব ধরনের চাষাবাদ। ফলন কমছে কৃষিখাতে, বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। শুধু আম জাম না, আমাদের যে বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে আছে, শাকসবজিতে সেচ দেওয়া দরকার। এই সময় কিছু সেচ, কিন্তু সেচ দেওয়া অনেক সময় সম্ভব হচ্ছে না। আপনি যদি পশু পাখি, মাছ এইসবের ক্ষেত্রে যদি দেখেন, সেখানেও ক্ষতিগ্রস্ত। আমাদের খামারে হিট স্ট্রোকে অনেক গবাদি পশু মারা যাচ্ছে। তীব্র গরমে বিশেষজ্ঞরা ফসলে সেচ নিশ্চিতের তাগিদ দিলেও ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানির যোগানও এখন অনিশ্চিত। বিকল্প হিসেবে কৃষকদের তাপসহিষ্ণু ফসল ফলাতে উদ্বুদ্ধ করার পরামর্শ তাদের। নতুন ধরনের গবেষণার দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং বিশেষ করে তাপ সহিষ্ণু ভ্যারাইটি আমাদেরকে উদ্ভাবন করতে হবে, তা মাঠে ধারণ করতে হবে। এর জন্য হয়তো অতিরিক্ত আমাদের ইনভেস্টমেন্ট দরকার হবে। তার জন্য কৃষি গবেষণার জন্য বেশি বরাদ্দ থাকা দরকার। অর্থনৈতিক ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব শিল্পায়নেও জোর দিচ্ছেন গবেষকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। নারায়ণগঞ্জে মাদকের আখড়া, সড়ক মহাসড়কের পাশে চলছে বেচাকেনা, কাজে আসছে না অভিযান। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের সবচেয়ে সহজলভ্য এখন মাদক। বন্দর থেকে মহল্লার টং দোকান কিংবা সড়ক মহাসড়কের ধারে চলছে বেচাকেনা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারিতে। রাজধানীর কাছের জেলা হওয়ায় নারায়ণগঞ্জকে মাদকের রোড হিসেবে ব্যবহার করে কারবারিরা। জেলা জুড়ে দিনে 4-5 লাখ টাকার মাদক বিক্রি হয়। খদ্দের নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। মানুষ স্টিক মিস্টিক খাই, ও গাঞ্জা ভাই 5-6 জন ড্রাইভার মিললে কিনা একটু স্টিক খাই ভাই। এনে বিক্রি করে আমরা কিনা খাই, এই জন্য আসছি, তা না হলে তো আসতাম না। আমি গাড়ি চালাই, মাথা একটু গরম থাকে, মাঝে মাঝে একটু স্টিক খেলে শরীরে ঠান্ডা থাকে। এই সবকিছু ম্যানেজ করেই চলে মাদকের কারবার, ফলে পুলিশি অভিযানও ব্যর্থ হয়। আয় করতে বেচে করতে জায়গা মানে কি করবো, হ্যাঁ এই দিলে নাটক এটি কোনো লাভ নাই। নাটক বদ্ধ করে প্রকাশ্য বিষয় আছে, প্রকাশ্য সব দেয়, চোখ দেয়, সব দেয়, সেলিম নিজে নেটওয়ার্ক।
মাদকের প্রসারে বিপাকে মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার পরিবারের কেউ যদি হঠাৎ করে মাদকসেবী হয়ে যায়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে সেটা অবশ্যই আতঙ্কের বিষয়। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। আর এলাকায় জনপ্রতিনিধি থেকে ডাটাবেজ দিতে হবে, কারা এলাকায় কারা বিক্রি করছে, নেপথ্যের আড়ালে কারা মাদক বিক্রি হয়। তারপরে যখন আমরা যাই তখন দেখা যায় যে মানে একটা জটলার মতো থাকে, তখন যেতেও আমাদের সমস্যা হয়। 5 লাখ টাকা ধরা খাইছে, দোকান গিয়ে সব ভেঙেছে মাদকের লিগে, মাদকে উঠাইতে পারে না হনমন্ত। মাসে বিভিন্ন থানায় 80 থেকে 100টি মামলা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক জব্দ সহ এক বছরে 914টি মামলায় 945 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ তো সবসময় সব জায়গায় থাকতে পারে না। একটা জায়গাতে যাচ্ছে, ওই ফোনে মোবাইলে কথা বলে যে অমুক জায়গায় আসেন নিয়ে যেতে পারবেন। তা আমরা যখন এই জিনিসগুলো জানতে পারি, সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। ঢাকা শহরের এটা হচ্ছে স্টক সেন্টার একটা, তো এই ক্ষেত্রে আসলে মাদকের এই জিনিস আমরা তো অভিযান নিয়মিতভাবে করে যাচ্ছি। আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা করছি। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থার আশ্বাস জনপ্রতিনিধির। এই লোকগুলি যদি একসাথে সবাই বসে, আমি প্রিটি মাচ শিওর ইনশাল্লাহ প্রশাসন যদি অ্যাক্টিভ হয়ে যায়, নারায়ণগঞ্জে 15 দিনও রাখবে না, 48 ঘন্টার মধ্যে কোনো মাদক থাকবে না যদি সবাই সিরিয়াস থাকে। প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তোলার তাগিদ সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। নাটোরের লালপুরে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 11টার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেল স্টেশন এলাকায় ঘটে এই হত্যাকাণ্ড। নিহত মঞ্জু আজিমপুর রেল স্টেশন এলাকায় রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে বসেছিলেন। মুখোশধারী দুর্বৃত্তরা 3টি মোটরসাইকেলে এসে মঞ্জুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি। এই হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সারা দেশে তাপপ্রদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। গাছ পড়ে ব্যাহত হয় রেল ও সড়কপথ। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। এই ভিটাতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার মিয়াধন মিয়া। রোববার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি আসে, সাথে হালকা বাতাস। হঠাৎ প্রচণ্ড গতির বাতাসে তাদের পুরো ঘর উড়িয়ে নিয়ে যায় পাশের ধানি জমিতে। খাবার ক্ষমতা নাই ভাই, আল্লাহ আমার দিয়েছেন ভাই। আমরা গরিব, আমরা কিলা দিয়ে ঘরখান খারাপ হতাম। আমরা হঠাৎ করে জ্বরের সাথে প্রথমে এই কোনাটা চারে আনি, আমরা টেবিলের নিচে রয়েছি। রোয়ার পর আবার যখন বাড়ানোর সাথে সাথে সব জিনিসপত্র নিয়ে শূন্য উড়াই লেগে গেছে। যদি মাটির সাথে মিশে যাইতো তাইলে আমরা যে গাছ 2 জন শেষ হয়ে যেতাম। শুধু মিয়াদনের পরিবারই নয়, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কোমলগঞ্জ ও বড়লেখায় প্রায় 500 বাড়ি আংশিক ও পূর্ণাঙ্গ ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বুড়ো সহ বিভিন্ন ফসলের। 20 গজ দূরে একটা কদম গাছ উপরে টাটা কইরে আছে নিচে লামছে, আপনার গার মধ্যে আগুন তাপ লাগছে। ইয়া তুফান হওয়ার পরে ডাল গাছ কইরা গাছ গোটা চেপটা হয়ে দিছে, আমি করতে দৌড়িয়া বেরিয়েছি। ঝড়ে উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা, বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। রেলের কর্মীরা রেল লাইন এবং স্টেশনে গাছ কাটার জন্য সবাই নিয়োজিত আছেন এবং ফায়ার সার্ভিস, আমাদের রেলের জিআরপি থানার ওসি মহোদয় এবং সকলে তার কর্মীরা নিয়ে আমরা গাছ কাটতেছি। এইচটি এবং এলটি লাইনের উপর বিভিন্ন জায়গায় অসংখ্য পরিমাণ গাছ পড়েছে। আমাদের কিছু খুঁটিও ভেঙেছে। হেলানো অবস্থায় 105টি খুঁটির খবর পাওয়া গেছে, যেটা খুঁটি ভাঙে নাই কিন্তু হেলে পড়ে আছে, যেটা আমাদেরকে ইরিকশন করতে হবে। ঝড়ের 3 দিন পরও বিদ্যুৎহীন অনেক এলাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ মহান মে দিবস, এখনো বঞ্চিত অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা, নেই কাজ কিংবা মজুরি নিশ্চয়তা। ভোট চোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না, দেশবিরোধী অপপ্রচার এখনো থামেনি বললেন প্রধানমন্ত্রী। উচ্চতাপে উৎপাদনশীলতা হারাচ্ছে দেশ, ক্ষতি বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।